বন্ধুরা, সারা ভারতবর্ষ জুড়ে সেন্সাস 2027 শুরু হয়েছে, অর্থাৎ জনগণনা। এর দুটি পর্যায়। প্রথম পর্যায় বর্তমানে চলছে। 1 আগস্ট থেকে 15 আগস্ট সেলফ এনুমারেশন করতে হবে। তারপর গণনাকারী বা এনুমেটাররা বাড়ি বাড়ি এসে সেই তথ্য যাচাই করবে। এই ফেজে মূলত বাড়ির গণনা করা হবে। আর দ্বিতীয় পর্যায়ে, যেটি শুরু হবে ফেব্রুয়ারি 2027, সেখানে জনগণনা করা হবে। তো যাই হোক, 2027 যে সেন্সাস, তাতে যারা গণনাকারী বা এনুমেটার হয়েছে এবং তাদের উপর আছে সুপারভাইজার, তাদের ট্রেনিং প্রায় কমপ্লিট। তাদের কাজ শুরু হচ্ছে 16 আগস্ট 2026 থেকে। অর্থাৎ সেলফ এনুমেশন করার পর সেই সব তথ্য আলটিমেটলি তারা অনুমোদন করবে, তবে গিয়ে সেটি সঠিকভাবে সরকারি পোর্টালে নথিভুক্ত হবে। তো যাই হোক, এনুমেটার এবং সুপারভাইজারদের ট্রেনিং প্রায় শেষ। তা সত্ত্বেও তাদের মধ্যে নানা রকম প্রশ্ন রয়েছে এই সেন্সাসকে কেন্দ্র করে। সেই প্রশ্নগুলোরই কিছু নিয়ে আমার এই ভিডিও। আমার চ্যানেল মায়ের রান্নাঘর ইন্ডিয়ান ফুডে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, যেমন বলছিলাম, 2027 সেন্সাস সংক্রান্ত এনুমেটার বা গণনাকারী এবং সুপারভাইজারদের মনের কিছু প্রশ্ন নিয়েই কিন্তু আমার এই ভিডিও। তো চলো মূল ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, একই বাড়িতে যদি ধরুন 4 ভাই রয়েছে, তারা একই রান্নাঘর থেকে খাবার খান, তারা কি আলাদা হাউস হোল্ড? উত্তর হলো না। এক্ষেত্রে কিন্তু একই হাউস হোল্ড হিসাবে গণনা করা হবে। দ্বিতীয় প্রশ্ন, কেউ রাতে দোকানে ঘুমান কিন্তু বাড়ি থেকে খাবার খান, তার হাউস হোল্ড কোনটি ধরাবে? বলছে যে বাড়িতে তিনি নিয়মিত খাবার খান সেটি তার হাউস হোল্ড হবে, দোকানটি তার হাউস হোল্ড নয়। 3 নম্বর, পেইং গেস্ট বা লজ বা ডরমেটরিতে যারা থাকেন, কিভাবে তাদের গণনা করা হবে? তারা গৃহহীন নন, যে ভবনে তারা থাকেন সেটিকেই তার রেসিডেন্ট কাম শপ বা অফিস ইত্যাদি হিসাবে নথিভুক্ত করা হবে। যদি ধরে নিই, উদাহরণ হিসাবে বলা হচ্ছে বিল্ডিং নাম্বার 74 ভেঙে গেছে বা ভেঙে ফেলা হয়েছে, কিন্তু বিল্ডিং নাম্বার 73 ও 75 আছে, এক্ষেত্রে কি করা হবে? স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া নাম্বার অনুসরণ করতে হবে এক্ষেত্রে। তাই 73-এর পর সরাসরি 75 লিখতে হবে, নতুন নাম্বার দেওয়া চলবে না। একই ভবনে যদি স্কুল এবং হোস্টেল থাকে, কিভাবে সেটি নথিভুক্ত হবে? এক্ষেত্রে বলছে যদি স্কুল এবং হোস্টেলের জন্য দুটি আলাদা প্রবেশপথ থাকে, তাই দুটি পৃথক সেন্সাস হাউস হবে। একই প্রবেশপথ হলে এটিকে রেসিডেন্ট কাম স্কুল হিসাবে ধরা হবে। পরের প্রশ্ন, পিজিতে ধরে নিচ্ছি 60 জন রয়েছে, তাদের মধ্যে 30 জন কমন কিচেনে খান, বাকি 30 জন নিজেরা রান্না করেন, তাহলে হাউস হোল্ড কটি হবে? এখানে বলছে কমন কিচেনের 30 জন একটি ইনস্টিটিউশনাল হাউস হোল্ড হবে, বাকি 30 জন প্রত্যেকে আলাদা হাউস হোল্ড। পরের প্রশ্ন, সিপিডব্লিউ, পিডব্লিউডি বা অন্য কোনো সরকারি সংস্থার বিল্ডিং নাম্বার কি ব্যবহার করা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, যদি সেই নাম্বার ধারাবাহিকভাবে পুরো এলাকায় ব্যবহার হয় সেটি গ্রহণযোগ্য হবে। ভাড়া বাড়ির দেওয়ালের আসল উপাদান জানা না থাকলে কি করা হবে? মালিক বা হাউজিং সোসাইটির থেকে জেনে নেওয়া ভালো। যদি সেটি নিশ্চিত না থাকে তাহলে এনি আদার এই অপশনটিকে নির্বাচন করতে হবে। পরের প্রশ্ন, বাড়ির বিভিন্ন ঘরের ছাদের উপাদান যদি ভিন্ন ভিন্ন হয়, কোনটিকে নির্বাচন করব? উত্তর হলো যে উপাদানটি সবচেয়ে বেশি অংশে জুড়ে রয়েছে ব্যবহার করতে হবে বা নিতে হবে, তবে ফলস সিলিংস এখানে ধরা হবে না। বহুতল ভবনের ধরে নিচ্ছি 5th ফ্লোর কংক্রিট, কিভাবে নথিভুক্ত হবে? যদি দুটি আলাদা সেন্সাস হাউস হয়, কৃত ছাদের উপাদান অনুযায়ী তথ্য দিতে হবে। পরের প্রশ্ন, পরিবারে কোনো সদস্য পড়াশোনার জন্য যদি অন্য শহরে থাকে, সেক্ষেত্রে কি হবে? বলছে তিনি বছরের অধিকাংশ সময় যেখানে থাকেন সেখানেই গণনা হবে। পরের প্রশ্ন, প্রথমবার আপনি গণনাকারী হিসাবে বা এনুমেটার হিসাবে গেলেন, দেখলেন বাড়ি তালা বন্ধ, অর্থাৎ লকড হাউস, কি করবেন? সেক্ষেত্রে বিল্ডিং নাম্বার ও সেন্সাস হাউস নাম্বার নথিভুক্ত করে লকড হাউস নির্বাচন করুন এবং পরে আবার সেখানে যেতে হবে। পরের প্রশ্ন, ভাড়াটিয়া কি বাড়ির মালিকের হাউস হোল্ডের অংশ হতে পারেন?
উত্তর হলো যদি আলাদা রান্নাঘরে রান্না করেন তাহলে আলাদা হাউস হোল্ড, আর একই রান্নাঘর হলে তবেই মালিকের হাউস হোল্ডে তিনি সদস্য হলেন। পরের প্রশ্ন, হোস্টেলে গ্রীষ্মের ছুটি থাকলে ছাত্রদের কিভাবে গণনা করা হবে? সেক্ষেত্রে ছাত্ররা সাধারণত ওই হোস্টেলেই যেহেতু থাকেন বছরের বেশিরভাগ সময়, তাই তাদের হোস্টেলের সদস্য হিসেবে গণনা করা হবে। কারো জাতি যদি সেই রাজ্যের SC/ST তালিকাভুক্ত না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আদার্স হিসাবে নথিভুক্ত করতে হবে। অন্য রাজ্য থেকে আসা ব্যক্তি যদি বর্তমান রাজ্যে SC হন, এক্ষেত্রে উত্তর হলো গণনা যে রাজ্যে হচ্ছে সেই রাজ্যের SC/ST তালিকা এক্ষেত্রে প্রযোজ্য হবে। পরে একটি কোশ্চেন, পরিবারের প্রধানের নাম বাবার, মালিক ছেলে, তাহলে ওনারশিপটা কি হবে? এক্ষেত্রে ওন কোড 1 নির্বাচন করতে হবে। পরিবারের যে কোনো সদস্যের মালিকাধীন বাড়ি হলে সেটি ওন। নিজের নামে বাড়ি আছে কিন্তু বর্তমানে কোম্পানির দেওয়া বাড়িতে যদি কেউ থাকেন সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কোড 2 নিতে হবে, রেন্টেড বাট হ্যাজ ওন্ড হাউস এলসওয়্যার, অর্থাৎ কোড 2। রেন্টেড বাট হ্যাজ ওন হাউস এলসওয়্যার তথ্যটি কি অবশ্যই দিতে হবে? হ্যাঁ, সেন্সাস অ্যাক্ট 1948 অনুযায়ী সঠিক তথ্য দেওয়া বাধ্যতামূলক। 4 জন অফিস সহকর্মী একসাথে ভাড়া থাকেন ও একই রান্নাঘরে খান, তাহলে ওনারশিপ কি হবে? তারা একটি হাউস হোল্ড, ওনারশিপ অনুযায়ী কোড 2 বা কোড 3 নির্বাচন করতে হবে। তো বন্ধুরা, এই হলো মোটামুটি আমাদের মনে আসা 20টি প্রশ্ন এবং তাদের উত্তর। আশা করি এটি আপনাদের অনেকটা উপকার করবে। তো ভিডিওটি শেষ করার আগে আরও কয়েকটা কথা মনে রাখা দরকার। যেমন ধরুন, হাউস হোল্ড মানে একসাথে থাকা এবং একই রান্নাঘরে খাবার খাওয়া মানুষের দলকে বোঝায়। প্রতিটি বাড়ির আলাদা সেন্সাস হাউস নাম্বার দিতে হবে, সঠিক তথ্য দিতে হবে, কারণ এটি একটি আইনগতভাবে বাধ্যতামূলক। কয়েকটি সংজ্ঞা আমাদের জেনে রাখা দরকার। এর পাশাপাশি বিল্ডিং নাম্বার মানে হচ্ছে ভবনের নাম্বার, সেন্সাস হাউস নাম্বার মানে বাড়ি বা বাসযোগ্য ইউনিটের নাম্বার, আর হাউস হোল্ড নাম্বার মানে পরিবারের নাম্বার। তো এই কয়েকটি প্রশ্ন এবং এই কয়েকটি জিনিস মনে রাখলে আমাদের মনে হয় সেন্সাসের এনুমেরেটর বা সুপারভাইজার হিসেবে কাজ করতে আমাদের সকলেরই সুবিধা হবে। তো বন্ধুরা, ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি তোমাদের উপকার মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং প্রচুর শেয়ার করে দিও। আর এই বিষয়ে যদি তোমাদের কোনো মূল্যবান মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারো। আমি সাধ্য মতন চেষ্টা করব তার উত্তর দিতে। আর যেসব নতুন বন্ধুরা এই প্রথমবার আমার চ্যানেলে কোনো ভিডিও দেখলে, যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের প্রত্যেকের সাবস্ক্রিপশন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। আর পুরনো বন্ধুরা বরাবর মতন আমার সাথে থেকো। সকলে খুব ভালো থেকো, হাসি মুখে থেকো, এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।